পলিটিক্যাল পার্টিগুলোর, যেহেতু এটা একটা একক শক্তি নিয়ন্ত্রণ করছে না, নির্ধারক শক্তি হয়ে ওঠে নাই, সেহেতু কালেকটিভ হচ্ছে এখানে কালেকটিভ মানে আপনাকে কনসেনসাসের উপর দাঁড়িয়ে কাজটা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের কনসেনসাস কি, পলিটিক্যাল ডিরেকশনের কনসেনসাস কি, সেই জায়গাগুলো ঠিক করা দরকার ছিল। তাহলে হয়তো এই সরকার আরো অনেক বেশি ডিসাইসিভলি কাজ করতে পারতো। তাদের মধ্যে যে দোদুল্যমানতা দেখি, দৃঢ়তার অভাব দেখি, এবং আমলাতন্ত্রের কাছে মানে যাকে বলে যে হেরে যাওয়া কিংবা তাদের 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 জোয়ালে বন্দী হয়ে যাওয়া দেখি, অর্থাৎ পুরনো বন্দোবস্ত, মানে আমলাতন্ত্রকে আমি মানে বলছি যে তারা যেহেতু পুরনো বন্দোবস্তেই চলছেন এবং সেইটার কাছেই তারা একভাবে তাদের জোয়ালে আটকে যাচ্ছেন আমাদের উপদেষ্টারা, তার মানে হচ্ছে যে এটাকে অতিক্রম করার জন্য তাদের একটা শক্তি দরকার ছিল, যে শক্তি অভ্যুত্থান তাদের দিয়েছে, কিন্তু রাজনৈতিক দল অথবা প্রতিনিধিত্বের সাথে যথেষ্ট যোগাযোগের অভাবের কারণেই তারা সেই শক্তির প্রয়োগ ঘটাতে পারছেন না। এইটা আমি মনে করি পলিটিক্যাল ডিসিশন হিসেবে একটা তাদের ফেইলিয়ার হয়েছে। এইটা হচ্ছে এখনো, এটাকে কাটিয়ে ওঠা তাদের দরকার ছিল। তারা যদি এটা কাটিয়ে উঠতে পারেন এখনো, তারা আগামী 6 মাস, যেমন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসবে, নির্বাচনের তো একটা সময়সীমা ঘোষিত হয়ে গেল, এখন তফসিল ঘোষণায় সুনির্দিষ্ট তারিখ আসবে আমরা জানি, ধরেন 15 ফেব্রুয়ারির মধ্যে, 10 ফেব্রুয়ারির মধ্যে এটা আসবে। রোজার আগে যদি বলেন তাহলে রোজার এক সপ্তাহ আগে যদি ধরি আমরা, 10, 11, 12 এরকম, এরপরে যাওয়া যাবে না। আপনি তো নির্বাচনের পরিবেশটাকে ঠিক মতো হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসন সংস্কার না করে এই নির্বাচনের পরিবেশটা কিভাবে তৈরি হবে, সেই কথা কিন্তু আওয়াজটা আমাদের এখন তুলতে হবে। তাহলে এই পুরো জায়গাটাতে সরকারের যে করণীয় জায়গা, সেখানে তাদের যে দৃঢ়তা দেখা দরকার। সাকিব ভাই, আমি আপনার কাছে আসছি, সাকিব ভাই আপনার কাছে আসছি নির্বাচনের পরিবেশ। আর আপনি যেটা বললেন যে আর একটা লাইন বললে শেষ করি, ভাগে ছিলেন যারা তাদের একটা অংশ একটা রাজনৈতিক দল করেছে, পুরোটাই না কিন্তু, এবং আগে আমি সেটা নিয়ে বলেছি, কিন্তু তাদের এই অংশ হয়তো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রের দেখার দায়িত্ব আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জীবনের নিরাপত্তা, তাদের উপর যাতে কোনো হামলা না হয় সেইগুলো তাদের দেখতে হবে। কিন্তু এইটাই তো আমাদের প্রশ্ন, যে আমরা এটা বলেছিলাম এনসিপি গঠনের আগেই বলেছিলাম যে আপনাদের উচিত হবে মানে এই ক্ষমতা থেকে বেরিয়ে গিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করেন, জনগণের কাছে যান। এটা আমরা মনে করি যে এভাবেই জনগণের সত্যিকার স্বার্থের একটি দল গড়ে ওঠে, এবং তরুণদের কাছে আমরা সেটা আরো বেশি প্রত্যাশা করি, এবং তাতে বাংলাদেশের আরো বেশি ইতিবাচক জায়গা হয়তো তৈরি হতো। কিন্তু ক্ষমতায় থাকার ফলে কিংবা ক্ষমতার কোনো না কোনো ক্ষমতাকে ব্যবহার করার ক্ষমতা তাদের আছে, যেভাবে হোক ক্ষমতায় থাকা না থাকা থেকে তারা নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, সেই তর্কে আমি ঢুকছি না, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করতে পারেন ছাত্ররা। সেই যে জায়গাটা তৈরি হয়েছে, ওইটা তাদেরকে ক্রমাগত বিপ্লবীদেরকে পুরনো বন্দোবস্তে ঢুকিয়ে ফেলেছে। ওই যে বললাম, তহসিল অফিস থেকে শুরু সেক্রেটারিয়েট পর্যন্ত তারা ঢুকে গেছেন ক্ষমতার এই খেলার মধ্যে। এইটা খুবই বিপ্লবের শক্তির একটা অপচয় হচ্ছে। আমরা এখনো আশাবাদী, আমি তরুণদের উপর আশা রাখতে চাই, কারণ আশা না রেখে কোথায় যাবো। আমরা মনে করি যে তরুণরা যে এই 24-এর অভ্যুত্থান করতে পেরেছেন, তারাও এই অবস্থাও হয়তো বদল করতে পারবেন, এবং সেই আশাটা রেখেই শেষ করতে চাই। কিন্তু লক্ষণগুলো খুবই মানে নেতিবাচক, এবং মনে হয় যে পুরনো লক্ষণ নিয়ে সাকিব আপনার কাছে আমি আবার আসবো, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে ছোট করে একটু কথা বলতে। শামীম বাবা, আপনি যদি আমাদেরকে এই পর্যায়ে, কারণ সাকিব ভাইকে আমাদের ছেড়ে দিতে হবে, আপনি যদি আমাদের একটু ছোট করে বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে প্রথমেই যে বললেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, এইটা এইসব ঝামেলার মূলে কিনা, কেউ কেউ বলতেছেন এইটা এই ঝামেলার মূলে, ডক্টর মোহাম্মদ ইউনূসই এমন একটা অবস্থা তৈরি করেছে যে উই আর দে, এইটা আপনি ওইরকম দেখেন কিনা? আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে অনেকবার এই কথাটা চিন্তা করেছি, যে একটা হলো যে উনি বলে ফেলেছেন যে ছাত্ররা উনাকে বসিয়েছেন, হ্যাঁ, এটা গেল একটা। আরেকটা হলো, দেখেন আমরা কিন্তু ছাত্রদের যে নেতৃত্ব সেটা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম, হ্যাঁ, এবং তারা একটা পথ কিন্তু তৈরি করতে পেরেছিল, এবং তাদের নেতৃত্বেই কিন্তু জনসাধারণ একটি কাতারে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই ছাত্ররা যদি ক্ষমতায় চলে না গিয়ে, একটা হলো ক্ষমতায় চলে গিয়ে তারা বৈষম্য তৈরি করেছে, হ্যাঁ। দেখেন যে তারা যখন ক্ষমতায় চলে গেল, তাদের সঙ্গে তো শুধু যে কয়জন ক্ষমতায় গিয়েছে বা যে কয়জন সমন্বয়ক তারা তো ছিল না, হ্যাঁ, তাদের সঙ্গে ছিল আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেখানে ছিল নারী শিক্ষার্থীরা, ছিল জনসাধারণ, হ্যাঁ। কেউই কিন্তু বুঝলো না, তারা কিন্তু চলে গেল কি ক্ষমতায়, তাদেরকে বসিয়ে দেওয়া হলো, তারা ক্ষমতায় চলে গেল। এটা হলো একটা আমার কাছে ভুল মনে হয়েছে। দ্বিতীয়ত হলো যে এই যে যারা ক্ষমতায় চলে গেল, তারা ক্ষমতায় না গিয়ে যদি রাস্তায় থাকতো,
এক হইলো যে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত, আর আমার আর যেটা মনে হয়েছে যে তারা যদি জনগণের পালসটা বুঝতে পারতো এবং জনগণের আপা সাথে থেকে যদি তারা কাজ করতো, আপা আমার মনে হয় যে তারা অনেক বেশি আপা মানে আপনি মনে আমাদেরকে হয় যে একটা প্রতিপক্ষ হিসেবে আপা তারা আপনি আমাদেরকে 2টা মানে মিনিট দেন, দাঁড়াতে আপনি পারতো। এই 2টা জি পয়েন্ট একটু ইলাবোরেট করেন যে জনগণের পালস বলতে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন, কিন্তু আমরা একটু সাকিব ভাইকে শুনি, উনাকে ছেড়ে দিতে হবে। আমরা আচ্ছা একটু শুনি যে আচ্ছা নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি, কোনটা আপনি সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করছেন, আপনার জায়গাটা একটু শুনে রাখি যে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার আশঙ্কাটা কোথায় আসলে। আর্মি, সরকার নিজেরা মারামারি করবে, বিএনপি আর জামাত মিলে মারামারি করবে, আপনারা এনসিপি কে ধরে মান দিবেন, মানে কি হবে আসলে, মানে নির্বাচনে আপনার আশঙ্কা দেখুন, আশঙ্কাটা কোথায়? মানে নির্বাচনের পরিবেশটা হচ্ছে এইটাই যে মানে শক্তি যাই হোক না কেন, প্রত্যেকেই যাতে মানে স্বাধীনভাবে তার প্রচার প্রচারণা চালাতে পারেন, জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, কেউ কারোর উপর জবরদস্তি করতে না পারে, সেই জায়গাটা মেনটেন করতে হবে কিন্তু সরকারকে। পুলিশ প্রশাসন নানান সেনাবাহিনীও থাকবে, এবং এখানে মানে এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কেউ এটা করতে পারবে না। এখন দেখা গেল প্রতিষ্ঠানগুলো কোনো একটা পক্ষের কাছে আগেভাগেই তাদের পক্ষ নিয়ে নিচ্ছে, অথবা মানে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে সেই বিবেচনায় নানান রকম হিসেব হচ্ছে, তাহলে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে, তখন এক পক্ষ আবার অসন্তুষ্ট হবে, এবং তখন আবার নির্বাচনও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। কাজে সরকারের এটা একটা প্রায়োরিটি কাজ যে তাকে নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এবং কোন পক্ষ যাতে জবরদস্তি করতে না পারে। আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচনে যেতে চাই। এত বড় রক্ত আত্মত্যাগের পরে যদি আমরা আবার ভোট নিয়ে কোনো প্রশ্ন উঠে, আমরা পরিষ্কার করে আমাদের অবস্থান আমরা মনে করি, আমরা শহীদের রক্তের ঋণ ধারণ করি, এবং আমরা এটা নিয়ে আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে আন্দোলন করব। এটা হলো 1 নম্বর। এবং কিন্তু মোদ্দা কথাটা বলি, শেষ কথাটা, সেটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, মর্যাদা, এইগুলো কিন্তু জনগণের একটা দায় আছে। মানে আপনি অধিকারের সাথে কিন্তু কর্তব্যের প্রশ্ন যুক্ত। অধিকার খালি আমি বলে যে গেলাম, কিন্তু আপনি কোনো কর্তব্য পালন করলাম না। মানুষের কর্তব্যের জায়গাটা হচ্ছে যে যদি জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে না উঠে, যদি সত্যিকারে ওই পাহারাদারি শক্তিটা গড়ে না উঠে নিজের অধিকারকে রক্ষা করার, তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা ঠিক মতো ফাংশন করতে পারে না। আইন যত ভালোই করা হয় তার কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট করে, মানে এভিল কিংবা এই 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 জনগণের বিপক্ষ শক্তি কিংবা যারা মুষ্টিমেয় স্বার্থ দ্বারা পরিচালিত সেই শক্তি ওইগুলোই যেতে চায়, আরো আরো স্বৈরাচারী কিভাবে করা যায়, ফ্যাসিবাদী কিভাবে করা যায়। কাজেই জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, যারা দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা মানে রাজনীতিকে ওই জায়গায় আনতে চাইছেন। বদলটা হচ্ছে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা, ক্ষমতা ব্যবহার করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার যে একটা মানে একটা ত্রাস কায়েম করার যে ব্যবস্থাটা এতদিন চলেছে, এইটা বদল করতে হবে। এইটা বদল করার জন্য রাজনৈতিক দল যদি তার উপযোগী না হয়, রাজনৈতিক যদি ক্ষমতা নির্ভর একটা মানে কাঠামোর এমবেডেড হয়ে যায়, তার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তাহলে সেই রাজনৈতিক দল নতুন ক্ষমতা ব্যবস্থা করতে পারবে না। এইটা বাংলাদেশের মানুষের আজকে উপলব্ধির জায়গাও একটা দরকারি, এবং আমাদের তরুণদের মধ্যে যে রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে তাদের মধ্যে যদি এই উপলব্ধির জায়গা না থাকে, তাহলে ঠিক মানে এমনি এমনি কেবলমাত্র স্লোগান দিয়ে একটা নতুন বন্দোবস্ত কায়েম করা যায় না। আর সাকিব ভাই, এই রাজনৈতিক মানে এই নির্বাচনের সময় এইটা ঠেকাতে আপনাদের উদ্যোগ কি হবে সেটা বলে যদি আপনি মানে সেটাও যদি একটু বলতেন। আমরা মনে করি যে আপনারা কি সরকার করবেন? একটা আচরণবিধি করা দরকার, আচরণবিধি করা দরকার, যে আচরণবিধি কঠোরভাবে মেনে চলবে, এবং আমরা সেটা মেনে চলার জন্য আমরা কাজ করবো, এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব যে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করেন, এখন থেকেই, মানে শুধু নির্বাচনের কালীন সময় না, আগে থেকেই, যে সেটাকে যাতে জনগণের মানে একটা প্রতিরোধের জায়গা একটা থাকে। কে সাকিব ভাই, আরেকটা লাইনও কইতে হইতেছে, আপনারা যতবার জনগণকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছেন তার তত বেশি বিভেদ সৃষ্টি হয়েছে। এটা আপাকেও একটু জানতে চাইবো যে এইটা মানে মানে এটাতে কি আসলে কিছু করার থাকে না, নাকি? জনগণকে ঐক্যবদ্ধ করতে চেয়েছে আমার নিজের স্বার্থে নাকি একটা কমন স্বার্থে, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা প্রতিষ্ঠা করতে চাই সেটা সকলের জন্য প্রযোজ্য নাকি আমার সুবিধা দিবে, এই জায়গায় কিন্তু রাজনীতির ফারাকটা ঘটে। ঠিক আছে সাকিব ভাই, আমরা নিশ্চয়ই আপনার সাথে আরেকটা মানে মানে একটা লম্বা আলোচনাও করব। আপনার এখন কাজ আছে, আমি একটু শামীম আপার কাছে শুনি। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আরেকটি অনুষ্ঠান থাকার কারণে আমাকে এখন বের হতে হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আপনাকেও ধন্যবাদ সাকিব ভাই। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপা, আপনি বলতেছিলেন যে জনগণের পালস বোঝা, আমাদের শেষ প্রশ্ন এটা, কিন্তু এটার সাথে যদি এইটাও যুক্ত করি, জনগণের পালস বোঝা সম্পর্কে আপনি আসলে কি বুঝিয়েছেন, যে এনসিপি যারা গঠন করেছেন তারা জনগণের পালস বুঝলে আসলে তাদের কি করার